হ্যালো এভরিওয়ান। আজকে সেম ডেতে আমার সমস্ত আপনি যে কটা দেখছেন এই সেম অ্যাটায়ারে আমার সেম ডেতে শ্যুট করা, বাট ডেজ পার উইক যেদিন টুইসডে হয় সেদিন 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 আমি ছাড়ি। কারণ ওই যে বলেছি, একদিন ছাড়া আমি সময় পাই না শ্যুট করার, কারণ যেহেতু শ্যুটটাও আমাকে নিজেকে করতে হয়। হ্যাঁ, আমার যখন শরীর খারাপ ছিল আমার হাজব্যান্ড একটু হেল্প করে দিয়েছিল, কারণ ও তখন কদিনের জন্য একটু ছুটি নিয়েছিল আমার জন্য, সেই জন্য। কারণ ও অফিস করে, ওর পক্ষে একদমই আমাকে হেল্প করা সম্ভব। তবে যখন ওর দরকার, মানে আমার দরকার পড়ে, ও অল টাইম হি ইজ দেয়ার ফর মি। সব সময় ও আমাকে সাহায্য করার চেষ্টা করে। ও না থাকলে জার্নিগুলো আমার জন্য খুব মুশকিল হয়ে যেত, কারণ আমার বাবা মায়ের বয়স হয়েছে। তাদের পক্ষে তো এতদিন তো তারা আমার পাশে ছিলেন। এখন আমি ভীষণ ভীষণ ভীষণভাবে মানে বলবো আমি যে আমার হাজব্যান্ড আমার আমার এভরি ওয়ার্কে আমাকে অ্যাপ্রিসিয়েট তো করেই, ছেড়ে দিন যখন আমার দরকার ভীষণভাবে সাহায্য করে, ওর নামটা না নিলেই নয়। আর আমার আমার মা আমার আমার সব থেকে বড় আমার কাছে স্তম্ভ, একটা বিশ্বাসের স্তম্ভ, একটা একটা ভরসার স্তম্ভ আমার মা। শি 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 ইজ she is not my mother, she is my mentor, my friend, my philosopher, my guide, everything. আর আরেকটা কথা আমার না বললেই নয়, আমার বাবা খুব একজন পোস্ট হোল্ড করতেন যতদিন চাকরি করেছেন। এখন উনি রিটায়ার্ড, ভীষণ দায়িত্ববান একটা পোস্টে ছিলেন। তো উনি আমাকে সারা জীবনই সময় ওনার অফিসের জন্য আমাকে উনি বাড়িতেই থাকতেন না, উনি অ্যাকচুয়ালি আউট অফ দ্য টাউন থাকতেন। সো উনি বাকি সব বিষয়ে যখন দরকার লাগতো সাহায্য, তো অবশ্যই বাবা ফিনান্সিয়াল দিক তো বাবা না থাকলে ইটস ডিফিকাল্ট কোনো বাচ্চার পক্ষেই। কিন্তু ওই যেটা মেন্টালি সাপোর্ট বলেন বা যেটা ফিজিক্যালি সাপোর্ট বলেন বা সেইটা টোটালটা মানে আমার গ্রোন আপের পেছনে টোটালটাই আমার মায়ের হাত। আর আমার মা, আমি তো বলি, মানে আমার থেকে আরও বেশি মানে এডুকেটেড আমার মা। হ্যাঁ, সো মানে আমি যদি আমার আদর্শ বলি, অ্যাজ এ আইডল বলি, তাহলে সেটা আমার মা। আর অ্যাজ এ হিরো যদি বলি, সেটা আমার বাবা। আর মানে উনি একজন রিয়েল লাইফ হিরো, রিল লাইফ নয়, রিয়েল লাইফ। আর ওনাকে আমি দেখেছি কোনোদিন কারোর কাছে হাত না পাততে, যা অ্যাচিভ করেছে নিজে অ্যাচিভ করেছে। এবং সেম অ্যাজ আমার হাজব্যান্ডকেও আমি দেখি স্টিল নাও ওর যা মোটিভ, ও যা অ্যাচিভ করবে নিজে করবে। এবং আমার বলতে সত্যি ভীষণ প্রাউড ফিল হয়। টাচউড, আমার বেবি, ওর বয়স খুবই কম, জাস্ট নার্সারি থেকে ও কেজি হয়েছে। সো ওর মধ্যে যে একটা দায়িত্ববোধ, একটা যে অসম্ভব নিজের চেষ্টা প্রতিটা ব্যাপারে, এবং কারুর প্রতি কেয়ারিং নেচার, হ্যাঁ, সেটা মা হোক, সেটা বাবা হোক, সেটা দাদু দিদা হোক। অ্যাকচুয়ালি আমার ইনলজের তরফে কেউ নেই, সো আমার বাবা মাই আছেন, ইনলজরা নেই বলে আমার একটু ওদিকের সাপোর্ট আমি একদমই পাইনি। সো মানে
আমার আমার বাচ্চাটাকে আমি যখন হসপিটালে আমার বাবা মা যেভাবে বুদ্ধি আঁকলে রেখেছে, হ্যাঁ, ওই একটা ফেজ, আমি তার থেকেও বলবো আমার বাচ্চার যা মেন্টাল স্ট্রেংথ, এটা খুব কম আমি দেখেছি। অনেক বড় লোকের মধ্যেও খুব কম থাকে। অতটুকু একটা মানুষ, সে আমার শরীর খারাপে আমার চোখের জল মুছিয়ে দিচ্ছে নিজের কান্নাটাকে চেপে রেখে, আমাকে ফেথ দিচ্ছে, আমাকে সাহস যোগাচ্ছে যে মাম্মা ইউ উইল বি অল রাইট, ইউ উইল বি অল রাইট। বলছে নাথিং উইল হ্যাপেন, নাথিং উইল হ্যাপেন, দ্য অলমাইটি ইজ দেয়ার। মানে ওর ওয়ার্ডসটা ছিল ঠিক এই এই ল্যাঙ্গুয়েজ, এই ওয়ার্ড। আই এম ব্লেসড যে আমার আমি যাকে মানি, আমার আরাধ্য, আমি মনে করি তার একটা আশীর্বাদ আমার ওপর আছে, আমার বাচ্চার ওপর আছে, আমার ফ্যামিলির ওপর আছে, আমার হাজব্যান্ডের ওপর আছে, যে আমি পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছি। রাদার উনি বার করে এনেছেন, এবং প্রত্যেকটা পরিস্থিতিতে আমাকে উনিই ফেলেন, উনিই বার করে আনেন। এবং টাচউড আমি বলবো আমার বাচ্চা যেন এরকমই, মানে যাকে বলে সমঝদার, এরকমই থাকে। ও হচ্ছে ভেরি 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 জেন্টলম্যান টাইপ আমার ছেলে। সো অ্যাজ এ মাদার আই এম ভেরি প্রাউড, আই এম ভেরি 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 মাচ প্রাউড। হ্যাঁ, তো মানে আমার ছেলেকে যদি আমি বুঝিয়ে কিছু বলি, আমার ছেলে বা মানে আমাকে মানার যদি দরকার হয়, যেরকম মানে ও আমাকে যেরকম ভালোবাসে তেমনি ভয়ও পায়, হ্যাঁ, তেমনি আমার খেয়ালও রাখে, তেমনি কর্তব্য পালন করে। এইটুকুনি বয়স থেকে ওর ভেতরে যা হয়তো অনেক বড়দের মধ্যেও নেই, আমি যেগুলো দেখি, কোয়ালিটিসগুলো দেখি। আই এম ভেরি প্রাউড অ্যাজ এ মাদার। সো এই কথাটা না বললেই নয়, ওরা না থাকলে হয়তো আমার এই জার্নিটা এত সোজা হতো না। আমার লেখালেখি, আমার ভিডিও করা সব কিছু ওদের সাপোর্টের জন্য। আমার হাজব্যান্ড, আমার মা বাবা, আমার বাচ্চা, এইটুকুনি বাচ্চা ও বোঝে যে মাম্মা যখন ভিডিও করে বা মাম্মা যখন লেখে বা মাম্মা যখন পেন্টিং করে, ও কিন্তু আমাকে ডিস্টার্ব করে না। ও জানে মাম্মারও একটা নিজস্ব স্পেস আছে, এবং আমি মনে করি আজকালকার দিনে এটা খুব দরকার। বাচ্চাকে বোঝানো, বাচ্চার সাথে ফ্রেন্ডের মতো মেশা, এবং তাকে ভালো মন্দের প্রপার গাইডেন্সটা দেওয়া, তার সঙ্গে সব কিছু খোলা মনে আলোচনা করা, তবেই না সে বুঝতে পারবে যে কোনটা ভালো কোনটা মন্দ। যাকে আর বেশি কথা বাড়ালাম না, প্রচুর জ্ঞান দিয়েছি আজকে। আমি জানি আমার সাথে অনেকে একমত হবেন না, তবে একবার চিন্তা করে দেখবেন আমি কথাগুলো খুব একটা ভুল বোধহয় বলছি না। এবার দেখুন, যারা ক্রিটিসাইজ করা, যাদের নেচার, তারা ক্রিটিসাইজ করবেনই। এবার ক্রিটিসাইজ করতেই পারেন, আপনাদের যদি মনে হয় ক্রিটিসাইজ করবেন, আপনারা ক্রিটিসাইজ করতেই পারেন, কিন্তু এটা আমার মত, আমার বিচার বুদ্ধি, আমি এটা আপনাদের কারোর ওপর থুপে দিচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে বললাম। দেখুন, ডিজিটাল প্ল্যাটফর্মে সব কিছু শেয়ার না করা গেলেও মাঝে মাঝে বন্ধুদের সাথে কিছু মনের কথা শেয়ার করতে মন চায়, তো সেই অর্থেই আপনাদেরকে বলা। যাকে আর বেশি বাড়াবো না, আগে কবিতাটা বলে নিই। আই থিঙ্ক এই অ্যাটায়ারে, এই লুকে এটা আজকে আমার কবিতা লাস্ট শ্যুট। আবার নেক্সট এই অ্যাটায়ারের পর আবার অন্য অ্যাটায়ারে যখন কবিতা শ্যুট করবো, আবার আপনারা বুঝতেই পারবেন। কবিতার নাম হচ্ছে এখন ফোনের কেরামতি। ফোনের যুগে এসেছে এখন আমূল পরিবর্তন, সাইজ, ফিচার্স সবই করছে ম্যাটার যত এগোচ্ছে বিবর্তন। আগে ফোন ছিল ছোট, টেকসই ছিল বেশি, এখন ফোন হয়েছে বড়, আমরা তাতেই হয়েছি সরগর। কিন্তু এআই এর যুগ, তাতে এসেছে অবশ্য অনেক সুখ, সেলফি তুলতে ম্যাটারও করে অ্যাঙ্গেল লুক, ভাতের বদলে এখন অনেকে খায় ওটস বা জুঁক। এত ভনিতা করার একটাই কারণ,
আগে মন ছিল বড় আর ফোন ছিল ছোট, দুটো, তাইতেই সামঞ্জস্য ছিল যখন ছিলাম আমরা দেশি। এআই এ যেমন বেড়েছে সুবিধা, আবার রিস্কও বেড়েছে অনেক। যে কোনো ফটো ভিডিও মর্ফ করে করছে স্ক্যান্ডাল, যাদের ইরাদা নয় নেক। তাদের মনে অনেক কিছু সারাদিন হয় নোংরা সুপ্ত বাসনা বেক। তার উদাহরণ চারিদিকে ছড়িয়ে আছে, উঠছে গজিয়ে প্রোফাইল ফেক। যারা জন্ম দিচ্ছে ভুলভাল ইন্টেনশনে মন গড়া ভিডিও করে মেক। ফোনে অবশ্য ভালো নলেজ নেই কিছু কম, যদি তুমি করতে পারো অ্যাডাপ্ট, বুঝতে পারো ভালো জ্ঞানের ইনার মিনিং, তাহলে হাজার খারাপের মধ্যেও ভালো জিনিস করতে পারবে সিন। ভালো শিক্ষা যদি দিতে পারি আমরা নতুন প্রজন্মকে, সেটা হোক না কেন ফোনের নিউ টেকনোলজি, তাতে আরও হবে অ্যাডভান্স আমাদের ভবিষ্যৎ। এখন ফোনে ফিল্টার দিয়ে হয় গায়ের রং, ফিচার্স কিংবা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, ছবি হচ্ছে চলচ্চিত্র, পুরনো মিলছে নতুনে হয়ে একত্র, তাতে একত্রিত হোক বা না হোক পৌরাণিক বা নবাগত মত। ফোনে বা অন্য গ্যাজেটে এআই এর এখন বিস্তর প্রতিপত্তি। আমরাও তাতে ভাসিয়েছি গা, না ভেবে কিচ্ছু একরত্তি। তবে তাতে ক্রাইম বাড়ছে, শেষ হচ্ছে জীবন, এটাও কিন্তু তার্কিক সত্যি। তবে কেরামতি বিজ্ঞান রোজ দেখাচ্ছে, রোজ করছে ফোন আবিষ্কারের মতো কিছু না কিছু তৈরি। না, এটা ভাববেন না আমি প্রগতির বৈরী। মত আছে আমারও প্রগতির অগ্রগতির ভালো জিনিসের পক্ষে, তবেই না পরবর্তী প্রজন্ম এগোবে সঠিক লক্ষ্যে। তবে খেয়াল রাখা খুব জরুরি, শুধু ভালোটাই মৎস্যচক্ষু হয়ে থাকে যেন বক্ষে। ধন্যবাদ। আজকে আমার লেখা কীরকম লাগলো আপনারা জানাতে ভুলবেন না। ওই যে বললাম মাঝে মাঝে বলতে গিয়ে অনেক সময় না ওই লেখা বুঝতে অসুবিধের জন্য বা বলতে অনেক সময় মিস্টেক হয়ে যায়। আসলে এক নাগারে অনেকগুলো ভিডিও করছি তো মুখ ফুক ব্যথা হয়ে গেছে, সো ওই জন্য আর কি। যদি ভুল হয়ে গিয়ে থাকে আই এম এক্সট্রিমলি সরি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর হ্যাঁ, আপনারা একদমই ভাববেন না যে আমি ওই যে বললাম যে টেকনোলজির বিরুদ্ধে আমি কথা বলছি, আমি একদমই বলছি না। আমি বলছি যারা টেকনোলজির অপপ্রয়োগ করছেন তাদের ব্যাপারে। হ্যাঁ, অপপ্রয়োগ করাটা আমার মতে ইটস এ ভেরি সিলি থিং। এটা দিয়ে আপনারা ফেম করছেন বা একটা হুট করে একটা কাউকে একটা বদনাম করছেন, যেটা তার ফেক ভিডিও বা তার ফেক ছবি। আমরা মেয়েরা প্রতিনিয়ত এর প্রচণ্ডভাবে শিকার হচ্ছি, কারণ আমাদের মেয়েদেরই তো সবটাতে দোষ হয়। মেয়েরাই সবটাতে কিছু হলো না হলো মেয়েদের দোষ। কেন এরম জামা পরেছে মেয়েটার দোষ, কেন এরম শাড়ি পরেছে মেয়েটার দোষ, কেন এরকম করেছে মেয়েটার দোষ। কেউ কিন্তু খতিয়ে দেখছে না যে অনেক সময় ছবি মর্ফ হচ্ছে। এবার যারা ধরুন নিজস্ব ইচ্ছা অনুযায়ী পড়ছে তাদের ব্যাপারটা আলাদা। ইচ্ছে অনুযায়ী তার যা ইচ্ছা সে পড়তেই পারে, সে একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমরা তো কোনো ছেলেকে জাজ করতে যাই না যে তারা কেন বারমুডা বা ছোট প্যান্ট পরে রাস্তায় ঘোরে, যাই না। কেন করা হয়? মেয়েদের শারীরিক গঠনের জন্য। দেখুন, আমার মত বলে ঠাকুরের ওপরওয়ালা মানুষকে দুভাবে তৈরি করেছেন, একটা ছেলে একটা মেয়ে। আর অন্যান্য জেন্ডারের কথা আমি বলছি না, একদমই বলছি না, তাদেরও একটা কমিউনিটি রয়েছে, সেটাতে কিন্তু তাদের কোনো দোষ নেই। একটা মেয়ে যে মেয়ে হয়ে জন্মেছে তাতে মেয়েটার কিন্তু কোনো দোষ নেই, বা একটা ছেলে যে ছেলে হয়ে জন্মেছে তাতে ছেলেটার কোনো দোষ নেই। তাদের শারীরিক গঠন আলাদা, ভগবান তাদের গঠন আলাদা দিয়েছে। বা একজন
থার্ড জেন্ডার যারা, তারা যে ওই রকম শারীরিক গঠন নিয়ে জন্মেছে তাতে তাদের কোনো দোষ নেই, সেটা ভগবান তাদেরকে দিয়েছেন কোনো কার্মিক কারণে, হ্যাঁ, কোনো একটা কর্ম করতে, এবং তারা ভগবানের সাথে খুব বেশি করে রিলেটেড আমি মনে করি। তারা কিন্তু ভগবানের অনেক কাছের হয়, তাদের কিন্তু তাতে কোনো দোষ নেই, এটা কিন্তু কোনো দোষের নয়। আমরা যারা তাদেরকে নিয়ে বাজে বাজে কথা বলি সেটা কখনোই করা উচিত না, এবং সেটা কাউকে নিয়ে করা উচিত না। এবং তাদেরকে ক্রিটিসাইজ করা, আমাদের মেয়েদেরকে ক্রিটিসাইজ করা, আমরা মেয়েরাও যদি ছেলেদেরকে ক্রিটিসাইজ করি বা একজন থার্ড জেন্ডারকে ক্রিটিসাইজ করি, সেটা কখনোই একটা সভ্য সমাজের মানুষের মতামত, বুদ্ধি, বিবেচনা হতে পারে না আমার মতে। এবার দেখুন, আমার সাথে সবাই সহমত নাই হতে পারেন, আমার কথা কারোর ভালো নাই লাগতে পারে, তিনি আমাকে নিয়ে ক্রিটিসাইজ করতেই পারেন। এখন ক্রিটিসিজমটা তো আমার হাতে নয়। হ্যাঁ, আপনারা ইচ্ছা করলেই এখন হুটপাট একজনের ভিডিও তুলে তার কথাটা পুরো শুনলেনই না, তার ভিডিওটা পুরো দেখলেনই না, আপনারা তাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করা আরম্ভ করে দিলেন। বডি শেমিং নিয়ে আপনারা ক্রিটিসাইজ করতে আরম্ভ করে দিচ্ছেন, বডি শেম করছেন। কোনো মানুষের রং কালো, কোনো মানুষের রং ফর্সা, কোনো মানুষ মোটা, কোনো মানুষ রোগা, কোনো মানুষ স্কিনি, কোনো মানুষ, তাদেরকে তাদের মতো করে অ্যাকসেপ্ট করাটা আমার মনে হয় আমাদের ভদ্র সমাজের মানুষের খুব দরকার। তারা কিন্তু নিজের ইচ্ছায় ওরকম হয় না, অনেকের অনেক ধরনের শারীরিক সমস্যা থাকে, কাজেই তাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করা, বা আমরা যদি মেয়েরা বলি যে আমরা ভীষণভাবে ছেলেদের এর শিকার, সেটাও কিন্তু সবসময় সত্যি না। প্রচুর ছেলে আছে যাদেরকে মেয়েরা দিনের পর দিন মেন্টালি টর্চার করে, তারাও কিন্তু শিকার। এই তো কত ঘটনা সামনে আসছে, আমরা রেগুলারলি দেখতে পাচ্ছি। এটা তো কারোর মন গড়া কথা নয়। কাজেই সবসময় যে মেয়েরাই পরিস্থিতির শিকার হয় তা কিন্তু নয়, ছেলেরাও পরিস্থিতির শিকার হয়। থার্ড জেন্ডাররাও, আমরা সবসময় থার্ড জেন্ডারদের নিয়ে অনেক রকমের কুমন্তব্য অনেকে করে থাকি, তো তারাও কিন্তু বুলিংয়ের শিকার হচ্ছে। তারা আমাদের সমাজের অংশ। সবাইকে যে যেমন তাকে সেইভাবে আমাদের অ্যাকসেপ্ট করতে শিখতে হবে। এবার সেই অ্যাকসেপ্টেন্সটা অনেক সময় জেনারেশন গ্যাপে ভ্যারি করে। অনেক সময় পুরনো পন্থার মানুষরা মানতে চান না, অনেক সময় নতুন জিনিসকে তারা অ্যাডাপ্ট করতে চান না, আবার অনেক সময় নতুন পন্থার মানুষরা পুরনো জিনিসকে অ্যাডাপ্ট করতে চান না। তো এই একটা যেটা মানে তার্কিক, যেটা একটা দিন রাত্রির কোল্ড ওয়ার চলে একটা জেনারেশন গ্যাপে, বা একটা ধরুন মতবিরোধ চলে একটা বিভিন্ন মানুষের সঙ্গে মানুষের, আমার মনে হয় এটা মানুষের চিন্তা ভাবনা যদি একটু আপফ্রন্ট হয়, আস্তে আস্তে মানুষ যদি পুরনো নতুনকে মিলিয়ে একটা নতুন চিন্তা ভাবনা তৈরি করে এগোতে পারে, সব কিছু মেনে নিতে একটা পেশেন্স দেখায়, তাহলে হয়তো আমরা এটা থেকে বেরোতে পারবো আগামী দিনে। এটা শুধুমাত্র আমার মত। দেখুন, আমাকে এটা নিয়ে আপনারা যদি কেউ ক্রিটিসাইজ করেন, আমার কিছু বলার নেই, আমার মত শুধু আমি আপনাদের সামনে রাখলাম। এবার আপনারা কে কীভাবে জিনিসটা নেবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আমি আপনাদেরকে গিয়ে বলতেও যাব না, বোঝাতেও যাব না, বা আমার পক্ষে সম্ভবও না সেটা। বাস, আজকে এই পর্যন্তই। এর বাড়তি আমি আর কোনো কথা বললাম না। আমি শুধু একটাই কথা বলতে চাই যে আমাদের মায়েদের, স্পেসিফিক্যালি আমাদের মায়েদের, যেহেতু আমাদের সাথে আমাদের বাচ্চাদের অ্যাটাচমেন্ট বেশি, তো আমি মনে করি যতই বলুক বাবাদের সঙ্গে মেয়েদের অ্যাটাচমেন্ট বেশি থাকে, বাবাদেরকে মেয়েরা বেশি ভালোবাসে, কিন্তু প্রত্যেকটা মায়ের সাথে তার সন্তানের যে অ্যাটাচমেন্ট, সেটা কোনোদিন একটা বাবার সাথে তার বাচ্চার থাকে না। আমি অন্তত এটা মনে করি। তো আমাদের প্রত্যেক মায়ের উচিত প্রত্যেকটা বাচ্চার সাথে ফ্রিলি প্রতিটা বিষয় নিয়ে আলোচনা করা, কারণ তাহলে তারা বুঝতে পারবে কোনটা ভালো কোনটা মন্দ, তাদের ভেতরে জিনিসটা বিল্ড আপ হবে। তার আগামী দিনে কীভাবে চলতে হবে, কীভাবে কথা বলতে হবে, কার সাথে কীভাবে ব্যবহার করতে হবে, কোনটা গুড টাচ, কোনটা ব্যাড টাচ, কোনটা ভালো কোনটা মন্দ, এভরিথিং আমরা প্রতিটা মা যদি ঘরে ঘরে বাচ্চাদেরকে শেখাই, তাহলে তাদের মেন্টালিটিও সেইভাবে গ্রো করবে। তাহলে ঘরে ঘরে, আর আজকালকার দিনের যাদেরকে আমরা ধর্ষক বলে দাগিয়ে দিই, বা যারা ধর্ষণ করছে বা যারা অন্যায় করছে, তারা হয়তো তাদেরকে শুধরে নিতে পারবে।
আমরা হয়তো একটা নতুন পৃথিবী দেখতে পাবো, নতুন সমাজ দেখতে পাবো, নতুন মানুষ দেখতে পাবো। আমার অন্তত এটাই মত। এবং সেই জার্নিটা আমাদেরকে মায়েদেরকে শুরু করতে হবে। মায়েরা বাচ্চাকে যে শিক্ষাটা দেবে, সেই শিক্ষাটা পেয়ে বাচ্চাটা যখন থেকে বাচ্চা কথা বলতে শুরু করে, সবার আগে সে কিন্তু, আমি জানি না, আমার বাচ্চার ক্ষেত্রে তো তাই হচ্ছে, সবার আগে সে মা ডেকেছে। কাজেই ওদের সাথে আমাদের একটা আত্মিক সম্পর্ক, একটা নারীর টান। একটা বাচ্চা সে জন্ম থেকে কিন্তু টেররিস্ট, রেপিস্ট হয়ে জন্ম নেয় না। তাকে তার পরিস্থিতি বাধ্য করে, তাকে তার আপব্রিঙ্গিং বাধ্য করে, তাকে তার সঙ্গদোষ বাধ্য করে, তাকে তার পারিপার্শ্বিক পরিস্থিতি বাধ্য করে। আবার অনেক সময় সে নিজে চুজ করে লাইনটাকে। তার মানসিক চিন্তাভাবনা ওইভাবে বিল্ড আপ হয়। কাজেই আমরা সবার আগে ঘর থেকে শুরু করতে পারি তাদের বদলানো। একমাত্র আমরা মায়েরা, যেহেতু আমরা সন্তানের সাথে এতটা অ্যাটাচড, আমরা তাদেরকে ভালো খারাপের শিক্ষাটা দিতে পারি। আমার অন্তত সেটাই মত। এবার আমি কখনোই বলবো না আপনারা সবাই আমার সাথে একমত হন। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাতে পারেন। আমি ভুল বলছি না ঠিক বলছি, কারা কারা আমার সাথে একমত, কারা কারা আমার সাথে দ্বিমত রাখেন। একটা এজের পর বাচ্চাদের সাথে বন্ধুর মতো মিশতে হয়। অবশ্যই সেটা এমনভাবে নয় যে আপনার বাচ্চা আপনাকে কোনো কিছুতে মানলো না, আপনাকে ভয়ও তাকে পেতে হবে। সে জানবে যে এই কথাটা মা আমার সাথে বন্ধুর মতো বলবে, এই কথাটায় মা আমার উপর রেগে যাবে, এই কথাটা তবে কোনো বাচ্চা যদি তার বাবা মাকে ভয় পায় তাহলে সে কোনো কথা শেয়ার করবে না। সেটা আমার মনে হয় সব থেকে বড় জিনিস। এই কি বলবো, এই অসুস্থ মানসিকতা তৈরি হওয়ার পেছনে। বাস এটুকুই বলার ছিল, আর জ্ঞান দেব না। আমি অবশ্য কাউকে মিন করে বলিনি। যদি কারুর সাথে এর এতটুকু আপনারা সিমিলারিটি পান তাহলে সেটা অনিচ্ছাকৃত। আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা পুরো ভিডিওটা শুনবেন, মাঝপথে ছেড়ে গিয়ে ভুট করে কমেন্ট করবেন না। মাঝপথে ছেড়ে গিয়ে যদি আপনারা কমেন্টস করেন সেটা আমার ফল্ট নয়, সেটা আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং। হুট করে যদি আপনারা কমেন্ট করেন পুরোটা না শুনে, তাহলে কিন্তু সেখানে আমার কোনো ফল্ট নেই। আপনারা হুট করে জাজ করে, ক্রিটিসাইজ করে যাবেন না, এটা আমার রিকোয়েস্ট। তবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার প্রতিটা চ্যানেলের নাম হচ্ছে অপুস পোয়েটিক ফ্লেভার্স, ভ্যান্স অ্যাভিনিউ এবং অর্পিতার গল্পের আর কানে ঝুলি। সেম ডেতে প্রত্যেক মঙ্গলবার প্রত্যেকটা চ্যানেলে আমার ভিডিও যায়। ফেসবুক পেজেসগুলোতে আমার ভিডিও যায় সেম ডেতে, সেম নাম। এগুলো শুধু দুটো চ্যানেলের নাম, দুটো পেজের নাম আলাদা। একটা হচ্ছে ক্রিয়েটিভ অর্পিতা, যাতে আমার ক্রিয়েটিভ স্কিলস যেগুলো রয়েছে আমার সেগুলো যায়। ডান্স, সং, পেইন্টিং, এগুলোই আপাতত দিচ্ছি। আপনারা বলবেন মেকআপ ভিডিও যদি আপনারা বলেন আমি অবশ্যই দেব। আর যদি সেগুলোর জন্য অবশ্যই আলাদা আমাকে একটা পেজ খুলতে হবে, কারণ একই কন্টেন্ট না দিলে তো আবার অসুবিধে হয়। সো আর আঁকা কিভাবে করবেন, আঁকা শেখানোর যে টিউটোরিয়াল সেগুলো দিতে পারি। আর হ্যাঁ, যেহেতু ওটাতে আমার প্রফেশনাল ডিগ্রিজ রয়েছে, বাকিগুলোতে আমার নেই। সো আঁকা, নাচ, গান এগুলোতে রয়েছে অবশ্যই। আর পড়াশোনাতে তো আছেই, নাহলে লেখা সম্ভব না, আমি যেটা আগের কবিতাতেও বলেছি। আর পেজগুলোর মধ্যে একটা হচ্ছে ক্রিয়েটিভ অর্পিতা, একটা হচ্ছে অপুর গল্পের ঝুলি, আর বাদ বাকি দুটো একই।
পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। আর ইনস্টাগ্রামে আমি সমস্ত কিছু দিয়ে থাকি, এখন পোস্ট হিসেবে ছেড়ে থাকি, আগে রিলস হিসেবে ছাড়তাম। সেখানে যদি দেখতে পান তাহলে ফলো করতে ভুলবেন না। আজকের জন্য টাটা, ধন্যবাদ। আপনাদের মতামত অবশ্যই আমার কাছে ভীষণ মূল্যবান। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে ভীষণ মূল্যবান। নোটিফিকেশন বেলটা হিট করে দিতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্টস আমার কাছে ভীষণ মূল্যবান। আপনাদের ফলো করাটা আমার কাছে ভীষণ মূল্যবান। কাজেই ভালো লাগলে অবশ্যই এগুলো করে যেতে ভুলবেন না। আজকের জন্য টাটা।